কাউন্টিং হলো। হ্যাঁ ঠিক আছে, ওকে, একটা কাউন্টিং হলো তাই তো, ঠিক আছে। হুম আচ্ছা চলো আমি শুরু করছি তাহলে, হুম। সবাইকে বলে দিই তাহলে, আমি শুরু করলাম। হ্যাঁ, একটুখানি সবাই হ্যাঁ আমাকে বলে বলে দাও যে সবাই শুনতে পাচ্ছ কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছ আচ্ছা তো? শুনতে। হ্যাঁ, হ্যাঁ হুম অনিশ, হুম। অনিশ শুনতে পাচ্ছ? অনিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা শুনতে পাচ্ছি। দেন আই এম গোয়িং টু স্টার্ট ইয়োর ক্লাস। ওকে, হুম তাহলে দেখো, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি এটা হলো, আচ্ছা সবাই এবার মাইক্রোফোন অফ করে দাও। হ্যাঁ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা তো ক্লাস 11-এ উঠেছো, তো আজকে আমি তোমাদেরকে বায়োলজির বিভিন্ন টপিকস নিয়ে, অর্থাৎ বায়োলজির যে বিভিন্ন বিষয় আছে এগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। ওকে, সো ফার্স্ট অফ অল তোমরা যেটা পড়তে চলেছো সেটা হচ্ছে বায়োলজি। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ বায়োলজি। ওকে, বায়োলজি মানে, হুম। বায়োস মানে হচ্ছে নলেজ। বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে knowledge। নলেজ, অর্থাৎ বায়োস মানে নলেজ। আর লোগস, আচ্ছা বায়োস মানে, সরি, বায়োস মানে হচ্ছে লাইফ। এক মিনিট, ঠিক আছে, বায়োস মানে হচ্ছে লাইফ। দেন দাঁড়াও, তাহলে বায়োলজি অ্যাকচুয়ালি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি হলো বায়োস, বায়োস মানে হলো লাইফ, আর লোগস মানে হলো নলেজ, অর্থাৎ জীবন সম্বন্ধে আমাদের যে জ্ঞান, এই জ্ঞানকেই আমরা বলবো বায়োলজি। ওকে, সুতরাং জীবন হুম সম্বন্ধে যে জ্ঞান এটাই হলো বায়োলজি। বায়োলজি এই শব্দটা প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন? ল্যামার্ক অ্যান্ড ট্রেভিরেনাস, দুজন সায়েন্টিস্ট ছিলেন। একজন হচ্ছেন ল্যামার্ক, আমরা সবাই ল্যামার্কের আমি নাম শুনেছি। আচ্ছা এবার একজন মাইক্রোফোনটা অফ করে দাও, সবাই মাইক্রোফোন অফ করে দাও, ঠিক আছে, মাইক্রোফোন সবাই অফ করে দাও। হ্যাঁ, কার একটা মাইক্রোফোনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কুমার অফ করে দাও মাইক্রোফোনটা, ঠিক আছে। আচ্ছা, স্যার হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, ল্যামার্ক আর ট্রেভিরেনাস প্রথম কি করেছিলেন? ল্যামার্ক আর ট্রেভিরেনাস প্রথম এই বায়োলজি শব্দটা ব্যবহার করেছিলেন। তাহলে প্রথম বায়োলজি শব্দটা কে ব্যবহার করলেন? বিজ্ঞানী ল্যামার্ক আর লেমন আর ট্রেভিরেনাস। ওকে, ট্রেভিলেন। এখন বায়োলজির হুম বিভিন্ন ব্রাঞ্চ আছে, মানে বায়োলজির বিভিন্ন শাখা আছে। তোমাদের ক্লাস 11-এ যে সমস্ত শাখাগুলো তোমাদেরকে পড়তে হবে, প্রথমেই যে শাখা আছে সেটা হচ্ছে জুলজি। জু মানে হচ্ছে এনিম্যালস এবং লোগাস মানে হলো নলেজ, সুতরাং জুলজি মানে প্রাণী সম্বন্ধে যে জ্ঞান। ওকে, নেক্সট যেটা আছে হুম সেটা হলো বোটানি। বোটানি মানে উদ্ভিদ সম্বন্ধে জ্ঞান। এবং তারপরে যেটা আছে সেটা হলো ফিজিওলজি। ফিজিওলজি মিন্স বিভিন্ন আমাদের যে হিউম্যান যে বডি আছে, অর্থাৎ মানুষের যে বডি, বডির যে সিস্টেম, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, সো দেয়ার আর প্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমস, ইউ নো। সো দিস সিস্টেম সম্বন্ধে যে স্টাডি সেটাই হলো ফিজিওলজি। এছাড়া আরও একটা ব্রাঞ্চ আছে বায়োলজি, সেটা হলো মাইক্রোবায়োলজি। ওকে, হোয়াট ইজ দিস মাইক্রোবায়োলজি? তোমরা অনেকেই এই শব্দটা শুনে থাকবে যে মাইক্রোবায়োলজি। অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজি হলো বায়োলজির সেই শাখা যে শাখায় মাইক্রোবস বা জীবাণু নিয়ে আলোচনা করা হয়। ওকে, মাইক্রোবস মানে কারা? যারা মাইক্রোস্কোপিক, অর্থাৎ যাদেরকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে যাদেরকে আমরা দেখি, তারাই হলো মাইক্রোবস। সুতরাং মাইক্রোব সম্বন্ধে বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো মাইক্রোবায়োলজি। এছাড়া বায়োলজির আরও অন্যান্য ডিফারেন্ট ব্রাঞ্চ আছে, যেমন ইকোলজি আছে, প্যারাসাইটোলজি আছে, ইমিউনোলজি আছে, কিন্তু বায়োলজির প্রধান যে চারটে ব্রাঞ্চ, জুলজি, বোটানি, ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। ওকে, অ্যাকচুয়ালি হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি? প্রথমে আমাদেরকে জানতে হবে হু ইজ ফাদার অফ বায়োলজি। তাহলে বায়োলজির কে ফাদার? বায়োলজি জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক কাকে বলা হয়, যেটাকে বলে লাইফ সায়েন্স? বায়োলজির ফাদার, হ্যাঁ বলো, বায়োলজির ফাদার হলেন, অ্যারিস্টটল। হ্যাঁ ইয়েস, বায়োলজির ফাদার হলেন অ্যারিস্টটল। ওকে, এছাড়া অ্যারিস্টটল এমব্রায়োলজিরও জনক, এটা ভালো করে মনে রাখবে। সো অ্যারিস্টটল ইজ অলসো দ্য ফাদার অফ এমব্রায়োলজি, অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন ডেভেলপমেন্টাল যে পিরিয়ড চলে, যেমন ফার্টিলাইজেশন হয় ইত্যাদি, এই সমস্ত বিষয়, অর্থাৎ একটা জীব, একটা ভ্রূণ থেকে যে নতুন যে জীব তৈরি হচ্ছে, এটাকেই বলে এমব্রায়োলজি, এবং অ্যারিস্টটল হলেন এমব্রায়োলজির জনক। ওকে, এরপরে তাহলে আমরা আসবো জুলজির জনককে। দেন হু ইজ দ্য ফাদার অফ জুলজি? জুলজিরও কিন্তু জনক হলেন দ্য গ্রেট অ্যারিস্টটল। ওকে, সুতরাং অ্যারিস্টটল বায়োলজিরও জনক, আবার অ্যারিস্টটল কিন্তু জুলজিরও জনক, রাইট। এখন তাহলে বোটানির কে জনক হবেন? বোটানির জনক হচ্ছেন অ্যারিস্টটলের সুযোগ্য ছাত্র, তার নাম থিওফ্রেস্টাস। ওকে, সো থিওফ্রেস্টাসকে বলা হয় বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক। প্রধানত এই দুটো বিষয় তোমাদের জেনারেলি পরীক্ষাতে আসে। সুতরাং এখনো পর্যন্ত আমি কি বিষয় তোমাদেরকে বললাম? হোয়াট ইজ দ্য বায়োলজি?
মানে তোমরা যে সাবজেক্টটা পড়তে চলেছো, দেন হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? দিস ইজ বায়োস মানে হলো লাইফ এবং লোগস মানে নলেজ, অর্থাৎ জীবন সম্বন্ধে যে জ্ঞান সেটাই হলো বায়োলজি। তাহলে প্রথম বায়োলজি শব্দটা কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী ল্যামার্ক এবং ট্রেভিরেনাস। ওকে, সো দিস টু সায়েন্টিস্ট ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম বায়োলজি, মানে এই দুটো সায়েন্টিস্ট প্রথম বায়োলজি শব্দ ব্যবহার করেন। বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চ কি আছে? বায়োলজির ব্রাঞ্চ আছে জুলজি আছে, বোটানি আছে, ফিজিওলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, এগুলো হলো বায়োলজির প্রধান প্রধান শাখা। তাহলে হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি? ফাদার অফ বায়োলজি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে এমব্রায়োলজিরও জনক বলা হয়। ওকে, এবং ফাদার অফ জুলজিকে অ্যারিস্টটল এবং ফাদার অফ বোটানিকে থিওফ্রেস্টাস, রাইট? তাহলে এটা হলো মেনলি বায়োলজির একটি বেসিক কনসেপ্ট। এবার দেখো, তোমরা যখন কোনো এনভায়রনমেন্টে তোমরা যখন থাকো, অর্থাৎ বাড়ির বাইরে তুমি যখন বেরোবে, তখন কি দেখতে পাবে? দু রকমের বস্তু দেখতে পাবে, একটা হলো লিভিং আর একটা হলো নন লিভিং, মানে একটা হলো জীব আর একটা হলো জড়। সুতরাং আমরা প্রধানত আমি তোমাদেরকে যে সম্বন্ধে নলেজ দেব সেটা হলো জীব সম্বন্ধে, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের সম্বন্ধে আমি তোমাদেরকে নলেজ দেব। ওকে, এবারে আমি এক্সাম ওরিয়েন্টেড বিষয়ে চলে যাই। সো ফার্স্ট অফ অল আই উইল টেল ইউ দ্যাট হোয়াট ইজ ইউর সিলেবাস। ওকে, দেন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস সম্বন্ধে আমি একটু কনসেপ্ট দেব। ওকে, তাহলে সিলেবাসে কিভাবে আমি সিলেবাস পড়াবো সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এবং ক্লাস 11-এর যে সিলেবাস, এটা কিন্তু হিউজ সিলেবাস। ক্লাস 10-এর থেকে ক্লাস 11 কিন্তু অনেক অনেক বেশি, 11-এ অনেক কিছু জিনিস আছে। সুতরাং এই যে সিলেবাস সম্বন্ধে আমি একটু ধারণা দিই। তোমাদের প্রথমেই যেটা আছে সেটা হলো ইউনিট 1। রিমেম্বার ইট, দিস ইউনিট 1 অ্যাকচুয়ালি এক্ষেত্রে কেবলমাত্র 7 মার্কস থাকে। ওকে, একটা বিষয় বলে দিই, তোমাদের যে এক্সাম হবে, অ্যাকচুয়ালি যে এক্সাম হবে সেটা হলো দু রকম এক্সাম হবে। একটি হলো থিওরি এক্সাম এবং আর একটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম। ওকে, সুতরাং থিওরি তোমাদেরকে পড়তে হবে, আর কি করতে হবে? প্র্যাকটিক্যাল। ক্লাস 11-এ জেনারেলি থিওরি তোমাদের পরীক্ষার, মানে তোমাদের যে স্কুলেতেই জেনারেলি পরীক্ষা হয় থিওরি পরীক্ষা, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও হচ্ছে স্কুলেই হবে। কিন্তু থিওরি এর যে কোয়েশ্চেন্স হবে সেটা হলো বোর্ড থেকে হবে, ঠিক আছে? তাহলে স্কুলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবারে তো মাধ্যমিক পরীক্ষা হলো না, যদি মাধ্যমিক পরীক্ষা হতো হয়তো বা তোমাদের অন্য স্কুলে যেতে হতো। বাট যে বিষয়টা বলছিলাম যে থিওরি এবং প্র্যাকটিক্যাল, এবং থিওরিতে থাকবে 70 মার্কস এবং প্র্যাকটিক্যালে থাকবে কত মার্কস? 30 মার্কস। ওকে, ক্লিয়ার? সুতরাং আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো থিওরি। এটা বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমাদের বায়োলজিতে কত মার্কসের পরীক্ষা হবে? ক্লাস 11-এ 100 মার্কসের পরীক্ষা হবে। এক্ষেত্রে থিওরি হবে 70 মার্কস এবং প্র্যাকটিক্যাল হবে 30 মার্কস। ওকে, তাহলে এই 70 মার্কসের ডিস্ট্রিবিউশন কেমন হবে? প্রথমেই যেটা আছে সেটা হলো ইউনিট 1। ইউনিট 1-এ কেবলমাত্র 7 মার্কস আছে। আমি একটু ইউনিট 1 সম্বন্ধে ধারণা দিই, তাহলে টোটাল সিলেবাস সম্বন্ধে তোমাদের একটু ধারণা হয়ে যাবে। ইউনিট 1-এ প্রথমেই যেটা আছে সেটা হলো ট্যাক্সোনমি। ওকে, সো ট্যাক্সোনমি, হোয়াট ইজ ট্যাক্সোনমি? পৃথিবীতে অন্তত 1.7 মিলিয়ন প্রজাতি আছে। পৃথিবীতে কত মিলিয়ন স্পিসিস আছে? 1.7 মিলিয়ন স্পিসিস। এই যে প্রত্যেকটা টার্ম বলছে, এই প্রতিটা টার্ম বা শব্দ বুঝতে হবে। তাহলে পৃথিবীতে 1.7 মিলিয়ন প্রজাতির জীব আছে, তার মধ্যে 1.2 মিলিয়ন হলো এনিম্যাল। তাহলে 1.2 মিলিয়ন কি? এনিম্যাল। আর 0.5 মিলিয়ন হলো প্ল্যান্ট, মানে উদ্ভিদ। তাহলে এই যে 1.7 মিলিয়ন প্রজাতির যে জীব আছে, 1.2 মিলিয়ন হলো প্রাণী আর 0.5 মিলিয়ন হলো উদ্ভিদ। সুতরাং এই প্রাণী এবং উদ্ভিদকে কিভাবে বিভিন্ন গ্রুপে বিন্যস্ত করা হয় সেটাই হলো ট্যাক্সোনমি। তার মানে কি? যেমন আমরা বলতে পারি ক্লাস ম্যামালস, আমরা বলতে পারি কি? ক্লাস ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। সুতরাং স্তন্যপায়ী কোন সমস্ত প্রাণীগুলো এলো, তাদেরকে আমরা কিভাবে গ্রুপ করলাম, এটাই হলো ট্যাক্সোনমি। ঠিক আছে? যেমন যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তারাই স্তন্যপায়ী, যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয় না তারা স্তন্যপায়ী নয়। সুতরাং এই যে সজ্জার যে নিয়ম, এটাই হলো ট্যাক্সোনমি। ওকে, আমি এই সম্বন্ধে পরে ডিটেলসে আলোচনা করবো, জাস্ট আমি ব্রিফলি টোটাল সিলেবাস সম্বন্ধে ধারণা দিচ্ছি। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো বায়োডাইভার্সিটি। তোমরা ক্লাস 10-এও কিছুটা বায়োডাইভার্সিটি সম্বন্ধে পড়েছো, অর্থাৎ পৃথিবী বৈচিত্র্যময়, পৃথিবীতে যে বিভিন্ন জীব আছে, বিভিন্ন টাইপসের জীব আছে। সুতরাং সেই সম্বন্ধে যে পড়াশোনা, এটাই হলো বায়োডাইভার্সিটি। এক্ষেত্রে বিভিন্ন কনজারভেশন পড়তে হবে, হোয়াট ইজ এক্স সিটু কনজারভেশন, হোয়াট ইজ ইন সিটু কনজারভেশন, এই বিষয়গুলো পড়তে হবে। এবং তারপরে যে দুটো ব্রড ক্যাটাগরি আছে, একটি হলো এনিম্যাল কিংডম। ওকে, অর্থাৎ পৃথিবীতে কত রকমের প্রাণী আছে এই সম্বন্ধে পড়তে হবে। এবং আরও একটা যে বিষয় পড়তে হবে সেটি হলো প্ল্যান্ট কিংডম, অর্থাৎ পৃথিবীতে কত বিভিন্ন রকমের উদ্ভিদ আছে। সুতরাং এই সব বিষয় নিয়েই তোমাদের ইউনিট 2। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো ইউনিট
এই ইউনিট 1 এই সমস্ত বিষয় নিয়ে ইউনিট 1। তারপরে যেটা আছে সেটা হলো ইউনিট 2। ওকে, ইউনিট 2 তে কি কি বিষয় আছে জেনারেলি? ইউনিট 2 তে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু। ইউনিট 2 তে কি আছে? প্ল্যান্ট টিস্যু মানে উদ্ভিদ কলা। তারপরে যেটা আছে সেটা হলো এনিম্যাল টিস্যু মানে প্রাণী কলা। উদ্ভিদ কলা মানে ভাজক কলা, স্থায়ী কলা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো। এবং এনিম্যাল টিস্যু মানে যেমন আমাদের আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, নার্ভ কলা, এইগুলো হচ্ছে এনিম্যাল টিস্যু। এই সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। এবং ইউনিট 2 তে আরও একটা বিষয় যেটা আছে সেটা হলো একটি মডেল এনিম্যাল। ওকে, একটি মডেল এনিম্যাল তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ একটি মডেল এনিম্যাল যেটা আছে সেটা হলো ককরোচ। এই ককরোচ সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে কনসেপ্ট রাখতে হবে। সুতরাং এইগুলো নিয়ে হচ্ছে ইউনিট 2, রাইট? এরপরে যে বিষয়টা আছে সেটা হলো ইউনিট 3। আচ্ছা, ইউনিট 2 তে আরও একটা বিষয় আছে সেটা হলো প্ল্যান্ট মরফোলজি। অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ এই সম্বন্ধেও তোমাদেরকে পড়তে হবে। এই বিষয়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। এরপরে যেটা আছে সেটা হলো ইউনিট 3। ইউনিট 3 তে যেটা আছে সেটা হলো সাইটোলজি। ইউনিট 3 তে কি আছে? সাইটোলজি মানে কোষ সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। সেল ডিভিশন, ওকে, সো সেল ডিভিশন মানে কোষ বিভাজন সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। এবং সেলুলার রেসপিরেশন মানে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এই সমস্ত বিষয় পড়তে হবে। এবং এক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, রাইট? এবং তার সঙ্গে সঙ্গে কি পড়তে হবে? বায়োকেমিস্ট্রি মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট ইত্যাদি এই সমস্ত বিষয় পড়তে হবে। তারপরে যে ইউনিটটা আছে সেটা হলো ইউনিট 4। ইউনিট 4 এ যেটা আছে সেটা হলো প্ল্যান্ট ফিজিওলজি। ওকে, সো ইউনিট 4 এ কি আছে? প্ল্যান্ট ফিজিওলজি, যেমন সালোক সংশ্লেষ, শ্বসন, বিভিন্ন রকমের উদ্ভিদ হরমোন এই সমস্ত বিষয় আছে। এবং ইউনিট 5 এ যেটা আছে সেটা হলো হিউম্যান ফিজিওলজি। ওকে, সো ইউনিট 5 এ কি আছে? হিউম্যান ফিজিওলজি, যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম মানে পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র এই সমস্ত বিষয় নিয়ে, ব্লাড, হার্ট এই সমস্ত বিষয় নিয়ে হিউম্যান ফিজিওলজি। তাহলে তোমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসে মোট 5টা ইউনিট আছে। একটা ইউনিট 1 আমি বলে দিলাম ইউনিট 1 এ কি কি পড়তে হবে। তারপরে যেটা আছে ইউনিট 2 তোমাদেরকে বলে দিলাম যে ইউনিট 2 তে কি কি পড়তে হবে। ইউনিট 3 যেটা আছে সেক্ষেত্রে আমি বলে দিলাম ইউনিট 3 তে কি পড়তে হবে। এবং ইউনিট 4 যেটা আছে অর্থাৎ প্ল্যান্ট ফিজিওলজি, এবং ইউনিট 5 এ যেটা আছে সেটা হলো হিউম্যান ফিজিওলজি। দেন ইউ ক্যান সি দ্যাট দ্য সিলেবাস ইজ ভেরি মাচ হিউজ। ওকে, সো সিলেবাস আমি দেখতে পাচ্ছি যে প্রচুর অনেক বড় সিলেবাস। সুতরাং স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, এবার বলো এই সম্বন্ধে কারোর যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে করতে পারো। বলো কারোর কোনো কোয়ারিজ আছে কিনা? বলো অনিশ বলো। না স্যার, ঠিক আছে। আচ্ছা, হাকিম বলো। হাকিম স্যার হ্যাঁ বলো। বলছি ফার্স্ট চ্যাপ্টারে হ্যাঁ, সজীব বস্তু যে বৈশিষ্ট্য আছে না ওইগুলো হ্যাঁ। পড়তে হবে না তো? কে বলছে ওটা? কে বলছে বলো? রাহিল হ্যাঁ, রাহিল বলছি। ও আচ্ছা, হাকিম বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পড়াবো। এখন কিচ্ছু পড়তে হবে না, আমি যেভাবে বলবো ভালো করে শোনো, ঠিক আছে? আমি তোমাদেরকে যেভাবে গাইড করব তোমরা সেইভাবে পড়বে। কারণ বিশাল বড় সিলেবাস, তুমি যদি বই পড়তে যাও মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যেভাবে বলবো সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা পড়বে। হয়েছে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার আর একটা বিষয় আমি বলে রাখি যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে তুমি কেন আমার কাছে পড়বে। আমি সবাইকেই এটা বলি যে হোয়াই তোমরা আমার কাছে কেন কোচিং নেবে। কারণ আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বিষয়গুলো পড়তে হবে এবং বুঝিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা খুলেছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো। তোমরা সেই নোটসগুলো লিখে নেবে, আমি পরে সেই সম্বন্ধে আসছি। ওকে, এখন আমি আগে ক্লাসটা চালু করি। ক্লিয়ার? এখন এবার দেখো, এবার আমি যে বিষয়টা থেকে আমি শুরু করব তোমাদেরকে, সেটা হলো তোমাদের অত্যন্ত চেনা একটা জায়গা থেকে শুরু করব। ট্যাক্সোনমি যদি প্রথমেই শুরু করি একটু সমস্যা আছে, এটা মাত্র 7 মার্কসের আছে। ঠিক আছে, সুতরাং আমাদেরকে অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে পড়তে হবে। আমি যে জায়গা থেকে শুরু করব সেটা হলো ইউনিট 3 সাইটোলজি। এই সাইটোলজি সম্বন্ধে তোমাদের প্রচুর নলেজ আছে, তোমরা ছোট থেকেই পড়ে এসছো সাইটোলজি। সুতরাং আমি যেখান থেকে শুরু করব সেটা হলো সাইটোলজি। ওকে, তাহলে আমার যেখান থেকে স্টার্টিং হচ্ছে ক্লাস সেটা হলো ইউনিট 3। তাহলে কোন ইউনিট? ইউনিট 3। ইউনিট 3 তে কি কি আছে? প্রথমে কোষ সম্বন্ধে আছে। সাইটোলজি মানে কোষ সম্বন্ধে পড়াশোনা।
সেল ডিভিশন মানে কোষ বিভাজন, এগুলো তোমরা পড়েছো। যেটা পড়োনি সেটা হলো সেলুলার রেসপিরেশন এবং বায়োকেমিস্ট্রি। ওকে, সুতরাং প্রথমে আমি এই দুটো টপিকস আমি প্রথমে শেষ করব। ওকে, দেন ইউনিট 3তে যেটা আছে সেটা হলো সাইটোলজি অর দিস ইজ কল্ড সেল বায়োলজি। ওকে, সো দিস ইজ কল্ড সেল বায়োলজি। ঠিক আছে, তাহলে সাইটোলজি বা আমরা সেল বায়োলজি। প্রথমেই আগে আমি একটা প্রশ্ন করি যে হোয়াট ইজ সেল। সেল আমরা কাকে বলবো? সেল মানে হলো হলো স্পেস। সেল মানে কি? একটা হলো স্পেস, একটা ফাঁকা জায়গা, সারাউন্ডেড বাই ওয়াল, সারাউন্ডেড বাই ওয়াল। ওকে, অর্থাৎ কোষ কথার মানে হলো কোষ হচ্ছে একটা ফাঁকা জায়গা যেটা একটা দেওয়াল দিয়ে ঘেরা। ধরা যাক এই জায়গাটা ফাঁকা, কিন্তু এই জায়গাটা আমি কি করলাম? একটা দেওয়াল দিয়ে ঘিরে দিলাম। ক্যান ইউ সি দিস স্ট্রাকচার? ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সেল, রাইট? সুতরাং কোষ আমরা কাকে বলবো? কোষ হলো একটা ফাঁকা জায়গা যেটা একটা দেওয়াল দিয়ে ঘেরা, সেটাই হলো সেল। এবং সেল বা কোষ অ্যাকচুয়ালি কাকে বলে? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। মানে কোনো জীবের স্ট্রাকচারাল মানে গঠনগত অ্যান্ড ফাংশনাল ইউনিট, মানে কোনো জীব যে কাজ করে সেই কার্যগত এককই হলো কোষ। তাহলে কোষ হলো কোনো জীবের গঠন তৈরি করবে এবং কোনো জীব যে কাজ করবে সেটাই হচ্ছে কোষ, জেনারেলি সেটাকে মেনটেন করবে। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। সৌম্যদীপ তুমি একটুখানি মাইকটা অফ করো। সৌম্যদীপ, হ্যাঁ মাইকটা অফ হচ্ছে না তোমার? অফ হচ্ছে না না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো তাহলে যে বিষয়টা বলছিলাম যে কোষ মানে কি? কোষ হলো কোনো জীবের গঠনগত এবং কার্যগত একক। এর মানে কি? ধরা যাক আমি এক্ষেত্রে একটা মানুষ আঁকছি, ঠিক আছে? আমি এই যে একটা মানুষের ছবি আঁকছি, তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম নিশ্চয়ই এই যে লাইনগুলো আমি আঁকছি এই প্রত্যেকটা লাইন অ্যাকচুয়ালি সেল নিয়ে তৈরি। ওকে, সুতরাং এটাই হলো গঠনগত একক। এবং ফাংশনাল ইউনিট মানে কি? কার্যগত একক। মানে এই যে আমরা চোখ আছে, এই চোখ দিয়ে আমরা কি করি? দেখছি। তাহলে চোখ দিয়ে আমরা কি করি? কোনো বস্তুকে আমরা দেখতে পাই। সো উই ক্যান সি এনি অবজেক্ট। ওকে, অর্থাৎ কোনো বস্তুকে দেখতে পাই। সুতরাং এটাই হলো কার্যগত একক। অসংখ্য বিভিন্ন রকমের কোষ প্রধানত এইভাবে কাজ করে। সো সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি। অর্থাৎ প্রত্যেকটা জীবের দেহতে অবশ্যই কিন্তু সেল থাকবেই। ঠিক আছে, তাহলে প্রতিটা জীবের দেহতে কি থাকবে? অবশ্যই সেল থাকবে, রাইট? এখন এবার দেখো, এবার যে বিষয়টা আমরা দেখব সেটা হলো কি? একটি সেলে, জাস্ট আমি একটু পেজ নিলাম। ওকে, এবার আমাদেরকে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হলো সেল থিওরি। প্রথমেই আমাদেরকে কি পড়তে হবে? সেল থিওরি মানে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব যে সায়েন্টিস্ট দিয়েছিলেন, একজনের নাম হচ্ছে স্লেইডেন অ্যান্ড সোয়ান। ওকে, স্লেইডেন আর সোয়ান হচ্ছে কোষ তত্ত্ব দিলেন। কোষ তত্ত্বে কি বলা হচ্ছে, সেল থিওরিতে কি বলা হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তাহলে কোনো জীবের গঠনগত এবং কার্যগত এককই হলো কোষ। তাহলে সেল থিওরিতে কি বলা হচ্ছে? স্লেইডেন ছিলেন জার্মান বোটানিস্ট, অর্থাৎ জার্মানির তিনি বোটানিস্ট ছিলেন। বোটানিস্ট মানে কি? উদ্ভিদবিদ ছিলেন। এবং সোয়ান ছিলেন জার্মান জুলজিস্ট। ঠিক আছে, তাহলে জার্মান বোটানিস্ট ছিলেন স্লেইডেন আর সোয়ান ছিলেন জার্মান জুলজিস্ট। তারা কি বললেন? প্রতিটা জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এভরি অর্গানিজমস ইজ মেড আপ অফ স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট কল সেল। ওকে, সুতরাং প্রতিটা জীবে, সো এভরি অর্গানিজম, অর্গানিজম মানে কি? জীব। প্রত্যেকটা অর্গানিজমকে স্মলেস্ট যে ইউনিট, অর্থাৎ কোনো জীবকে যদি আমরা ভাঙতে শুরু করি তাহলে সব থেকে ক্ষুদ্রতম যে একক সেটাই হবে কোষ। যেমন হাত, এক্ষেত্রে হাতকে কাটছি, কাটতে 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 এক সময় সেটা কিসে আসবে? সেলে আসবে। সুতরাং স্লেইডেন এবং সোয়ান বলছেন যে প্রত্যেকটা জীবের যে ক্ষুদ্রতম একক সেটাই কিন্তু কোষ। ওকে, সেকেন্ড থিওরি, স্লেইডেন বলছেন প্রতিটা প্ল্যান্ট বডি সেল নিয়ে গঠিত। ওকে, সো প্ল্যান্ট বডি মানে উদ্ভিদ ইজ মেড আপ অফ সেল। আর সোয়ান কি বলছেন? এনিম্যাল বডি, অর্থাৎ কোনো এনিম্যাল বা প্রাণী দেহ কিন্তু সেল নিয়ে গঠিত, রাইট? সুতরাং এটা হলো সেল থিওরির সেকেন্ড ক্রাইটেরিয়া। ওকে, এবং 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হলো সেল মেমব্রেন মানে কোষ পর্দা, সেল ওয়াল মানে কোষ প্রাচীর, এবং তার সঙ্গে সঙ্গে
তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস, এগুলো হলো কম্পোনেন্ট অফ সেল। দিজ আর কম্পোনেন্ট অফ সেল, অর্থাৎ কোনো সেল বা কোষের এগুলো হলো উপাদান। ওকে, সুতরাং একটা কোষকে কেমন দেখতে হবে, তাহলে প্রত্যেকটা জীবের দেহে যে ক্ষুদ্রতম একক সেটাই হলো কোষ। উদ্ভিদের দেহতে কোষ থাকবে, প্রাণীদের দেহতে কোষ থাকবে, এবং কোষের মধ্যে কি কি থাকবে, সেল মেমব্রেন বা কোষ পর্দা, সেল ওয়াল, নিউক্লিয়াস ইত্যাদি এগুলো থাকবে। ওকে, এবং 4 নম্বর যে কনসেপ্ট সেটা হলো কোনো জীব যে কাজ করে সেই কাজটা এই কারণের জন্যই হয়। তাহলে আমরা যদি কোনো কাজ করি মানে কোনো ফাংশন করি, তার মানে কি আমরা যদি কোনো আউটপুট দিই, ওকে, হোয়াট ইজ দিস আউটপুট। যেমন ধরে যাক আমি এক্ষেত্রে কম্পিউটারে আমি লিখছি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নেট কানেকশান আছে, ঠিকঠাক আছে, তবেই আমি এগুলো করতে পারছি, কিন্তু যদি কারেন্ট চলে যায়, নেট কানেকশান চলে যাবে, কিছু করতে পারবো না। সুতরাং এগুলোকে বলে ইনপুট। আউটপুট কি, আউটপুট মানে তোমরা এগুলো দেখতে পাচ্ছ। তাহলে একটা জীব যে কাজ করে আউটপুট, যেমন আমি কথা বলছি, আই অ্যাম টকিং, ওকে, সুতরাং আমি এই যে কথা বলছি এর কারণটা কি, আমাদের দেহে যে সমস্ত সেল আছে, সেল ফাংশন ইন এ কনসার্ট ওয়ে। ওকে, সেল ফাংশন ইন এ কনসার্ট ওয়ে। কনসার্ট মানে কি, অনেক রকমের কোষ একটা সুনির্দিষ্ট রীতিতে যখন কাজ করবে, ওকে, তখন আমরা একটা কোনো সুনির্দিষ্ট আউটপুট পাবো। যেমন আমরা কোনো বস্তু চোখে দেখছি, তাহলে প্রথমে চোখে আলো আসবে, সেই আলোটা আমাদের ব্রেনের সেলে যাবে, ব্রেন সেল সেটাকে প্রসেস করবে, প্রসেস করার পরে তবেই না আমরা বস্তুকে দেখতে পাবো। তাহলে ডিফারেন্ট টাইপের কোষ এক্ষেত্রে কাজ করছে। তাহলে এই বিষয়টাই হলো সেল থিওরি বা কোষ তত্ত্ব। সবাই বুঝতে পেরেছো? তাহলে স্লেইডেন ছিলেন জার্মান বোটানিস্ট এবং সোয়ান ছিলেন জার্মান জুলজিস্ট। তারা কোষের ধারণা সংক্রান্ত একটি তত্ত্ব দিলেন, সেটা হলো সেল থিওরি। সেল থিওরি মানে প্রত্যেকটা জীবের দেহ অ্যাকচুয়ালি ছোট একক নিয়ে গঠিত, তাকেই আমরা বলবো কোষ। উদ্ভিদের দেহ কোষ নিয়ে গঠিত, প্রাণীদের দেহ কোষ নিয়ে গঠিত। কোষের মধ্যে কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয়াস ইত্যাদি থাকবে। এবং কোনো জীব যে কাজ করবে, অর্থাৎ কোনো জীবের যে আউটপুট, কাজের যে আউটপুট, সেটা কি বিভিন্ন রকমের কোষ সুনির্দিষ্ট রীতিতে ফাংশন করে তবেই কিন্তু কাজ করবে। ওকে, এবার দেখো কোষ এমন একটা ছোট্ট বস্তু, সো সেল ইজ ভেরি ভেরি স্মল। ওকে, তাহলে সেল কি, সেল হলো খুবই ছোট, সো সেল ইজ ভেরি স্মল। ওকে, সুতরাং সেলকে দেখার জন্য আমাদেরকে কোন যন্ত্র কাজে লাগবে, আমরা প্রত্যেকেই জানি কোনো কোষকে দেখতে গেলে অবশ্যই আমাদের মাইক্রোস্কোপ লাগবে। ওকে, তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন এই মাইক্রোস্কোপের ব্যবহার তোমাদেরকে পড়তে হবে। মাইক্রোস্কোপ 3 রকমের হয়, একটি হলো সিম্পল মাইক্রোস্কোপ, একটি হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওকে, সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এবং আরও এক রকমের মাইক্রোস্কোপ যেটা, সেটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ। রাইট, সুতরাং 3 রকম মাইক্রোস্কোপ বর্তমানে আছে। এছাড়া আরও ডিফারেন্ট টাইপের মাইক্রোস্কোপ আছে, হ্যাঁ, তো সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে না। অ্যাকচুয়ালি 3 রকমের মাইক্রোস্কোপ আছে। সুতরাং এই মাইক্রোস্কোপের ইউটিলিটি কি, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেই সমস্ত বস্তুকে দেখার জন্যই এই মাইক্রোস্কোপ কাজে লাগে। যেমন করোনা ভাইরাসকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তবুও করোনা ভাইরাসের ডায়াগ্রাম কি করে আমাদের চোখের সামনে এলো, কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা দেখা হয়েছে। ঠিক আছে, ভাইরাস এমন একটা ছোট্ট বস্তু যেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হয়। সুতরাং কোষ হলো এমনই ক্ষুদ্র যে তাকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এখন মাইক্রোস্কোপ কত রকমের হবে, সিম্পল, কম্পাউন্ড এবং ইলেকট্রন, মানে সরল, যৌগিক এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, এবার দেখো সিম্পল মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিলেন, দিস ইজ ইম্পর্টেন্ট। সিম্পল মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। তোমরা প্রত্যেকেই জানো, এর নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। সুতরাং সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন যে সায়েন্টিস্ট, তিনি হলেন বিজ্ঞানী রবার্ট হুক ইন দ্য ইয়ার 1665, অর্থাৎ 1665 সালে রবার্ট হুক প্রথম সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন। ওকে, এটা কোষের ডিসকভারিতে কাজে লাগলো। সেকেন্ড যেটা, সেটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন 2 ভাই, একজনের নাম ফ্রান্সিস আর একজনের নাম হচ্ছে জ্যাকারিয়া। সো ফ্রান্সিস অ্যান্ড জ্যাকারিয়া জেনসেন, এই 2 ভাই প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন। ইলেকট্রন মাইক্রোস্কোপ কারা আবিষ্কার করলেন, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন নল অ্যান্ড রুস্কা। ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যেই প্রধানত ভাইরাসকে দেখা যায়। ওকে, সুতরাং মাইক্রোস্কোপ হলো বায়োলজির সেই যন্ত্র যে যন্ত্র ব্যবহার করে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে দেখতে পাই।
তিন রকমের মাইক্রোস্কোপ আছে, সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন ফ্রান্সিস আর জ্যাকারিয়া জ্যানসেন, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন নল এবং রুস্কা, রাইট। এবারে এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো ডিসকভারি অফ সেল, অর্থাৎ কোষ কি করে আবিষ্কার হলো। তাহলে দেখো, যখনই মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয়ে গেল, সো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ডিসকভারি অফ সেল, অর্থাৎ কোষের আবিষ্কার। তাহলে দেখো, যখন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হলো তখন কি হলো, এমন কিছু কিছু বস্তু আমরা দেখতে পেলাম যে সমস্ত বস্তু প্রধানত খালি চোখে দেখা যায় না। সুতরাং কোষকে প্রথম কে আবিষ্কার করলেন? কোষ প্রথম আবিষ্কার করলেন রবার্ট হুক। রবার্ট হুক প্রথম সেল আবিষ্কার করলেন। কিভাবে তিনি সেল আবিষ্কার করেছিলেন? তিনি একটা কর্কের ছিপি নিলেন, এটা একটা কর্কের ছিপি, ওকে। সুতরাং তিনি একটা কর্কের ছিপি নিলেন, দেখো এটা একটা কর্কের ছিপি, এবং এই কর্কের ছিপি মানে কি, এটা শোলা দিয়ে তৈরি, একটা গাছ দিয়ে তৈরি, ঠিক আছে। এই কর্কের ছিপিটাকে তিনি কাটলেন, কেটে তিনি এর মধ্যে কি দেখতে পেলেন, এই রকম মৌচাকের কুঠুরির মতো কিছু গঠন। যেহেতু এটা হচ্ছে উদ্ভিদ, সুতরাং এই কর্কের ছিপিটা কেটে তিনি এই রকম মৌচাকের কুঠুরির মতো কিছু গঠন তিনি দেখতে পেলেন, এবং তিনি এর নাম দিলেন একটা ফাঁকা জায়গা সারাউন্ডেড বাই ওয়াল, দ্যাট ইজ দ্য সেল, ওকে। সো দিস ইজ দ্য ডিসকভারি অফ সেল। তাহলে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে প্রথম কোষ আবিষ্কার করলেন। তিনি একটি কর্কের ছিপিকে তিনি কাটলেন, কেটে তার নিজের তৈরি মাইক্রোস্কোপ, তার নিজের তৈরি কি মাইক্রোস্কোপ ছিল? সিম্পল মাইক্রোস্কোপ, ওকে। তার নিজের তৈরি মাইক্রোস্কোপে তিনি দেখলেন যে সেখানে মৌচাকের কুঠুরির মতো অসংখ্য গঠন। আমি প্রথমেই যখন ক্লাস স্টার্ট করেছিলাম, আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট দ্য সেল ইজ নাথিং বাট দিস ইজ এ হলো স্পেস হুইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াল, একটা ফাঁকা জায়গা যেটা দেওয়াল দিয়ে ঘেরা। দেন ইউ ক্যান সি দ্যাট দিস স্ট্রাকচার, দিস ইজ দ্য সেল। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গা, হুইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াল। সারাউন্ডেড মানে কি, যেটা আবৃত হয়ে আছে, ওকে। সুতরাং এটাই হলো সেল। কিন্তু রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা মৃত কোষ। রবার্ট হুক কোন কোষ আবিষ্কার করেছিলেন? মৃত কোষ। একটা কর্কের মধ্যে গাছের কোনো অস্তিত্ব আছে? একটা দরজাতে কি কোনো প্রাণ আছে? সুতরাং দরজাও কিন্তু সেল নিয়ে গঠিত। এরকম তুমি যদি ভেঙে সেটাকে যদি মাইক্রোস্কোপে দেখো, এইরকম মৌচাকের কুঠুরির মতো গঠন দেখতে পাবে, কিন্তু সেই জায়গায় যে সেল থাকবে সেটা কি সেল হবে? ডেড সেল। সুতরাং রবার্ট হুক যে কোষ দেখেছিলেন সেটা হলো মৃত কোষ। পরবর্তীকালে আরো একজন সায়েন্টিস্ট এগিয়ে এলেন, সেকেন্ড সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে লিউয়েন হক। স্পেলিংটা অনেকটা এইরকম, ঠিক আছে। তার নাম হচ্ছে লিউয়েন হক। লিউয়েন হক প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করলেন। সো ফার্স্ট অবজার্ভড, তিনি প্রথম কি দেখলেন? ফার্স্ট অবজার্ভড দ্য লিভিং সেল। তিনি প্রথম জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করলেন বিজ্ঞানী লিউয়েন হক। তিনি কোন কোন কোষ দেখেছিলেন? তিনি পুরুষদের স্পার্ম দেখেছিলেন, পুরুষদের শুক্রাণু দেখেছিলেন। তিনি কি দেখেছিলেন? ব্যাকটেরিয়া দেখেছিলেন, ঠিক আছে। আমরা জানি যে ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের রোগ ঘটায়। তিনি কি দেখেছিলেন? মানুষের ব্লাড সেল দেখেছিলেন, ওকে। রক্তর তিনি কোষ তিনি দেখেছিলেন, হিউম্যান ব্লাড সেল, দ্যাট ইজ তিনি দেখেছিলেন আরবিসি, তিনি দেখেছিলেন ডব্লিউবিসি। এই সমস্ত কোষ প্রথম লিউয়েন হক পর্যবেক্ষণ করেন, ওকে। তাহলে প্রথম মৃত কোষকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। এবং লিউয়েন হক, যখনই আমরা কোষের ডিসকভারি পড়ব, অর্থাৎ কোষের যখনই আমরা আবিষ্কার পড়ব, এই দুজন সায়েন্টিস্টের নাম সবসময় আসে, একজন রবার্ট হুক আর একজন হলেন লিউয়েন হক। সুতরাং রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেন এবং লিউয়েন হক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, ওকে। জীবিত কোষ তিনি কি কি দেখেছিলেন? পুরুষদের শুক্রাণু, ব্যাকটেরিয়া, মানুষের রক্তের কোষ যেমন আরবিসি, ডব্লিউবিসি ইত্যাদি লিউয়েন হক দেখেছিলেন। দেখো, এই সম্বন্ধে কারোর কোনো সমস্যা আছে? কেউ এবার সবাই মাইক অন করো, এবার বলো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। হ্যাঁ, এইভাবে পড়ালে তোমাদের সুবিধা হবে তো? হ্যাঁ, আচ্ছা। অনিশ বলো, কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা বলো, হ্যাঁ বলো, সেল কাকে বলে? কে বলতে পারে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেল? সেল কথার মানে কি? কোষ কথার মানে কি বলো? মানে একটা ফাঁকা জায়গা যেটা কোনো ধরনের প্রাচীর দ্বারা ঘেরা থাকে। হ্যাঁ, একটা সেল মানে একটা হলো স্পেস যেটা সারাউন্ডেড বাই ওয়াল।
প্রথম জীবিত কোষকে পর্যবেক্ষণ করেছিলেন? লিভেন হক। লিওয়েন হক। আচ্ছা, আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? এম আই ভিজিবল? হ্যাঁ বলো হুম। সৌমদীপ। হ্যাঁ দেখতে হ্যাঁ, দেখতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে তাহলে এই বিষয়টা তোমরা বুঝে গেলে, প্রথম জীবিত কোষকে পর্যবেক্ষণ করেছিলেন লিওয়েন হক, আর মৃত কোষকে পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হুক। রবার্ট হুক। তাহলে রবার্ট হুক 1665 সালে প্রথম মৃত কোষ তিনি দেখেছিলেন। ওকে, এবারে অ্যাকচুয়ালি এই যে কোষ আমি যে আঁকলাম, যে ফাঁকা যে জায়গা, ঠিক আছে, তাহলে জাস্ট আমি এটা ক্লোজ করলাম। এবার এই যে আমি যেটা বলছিলাম যে এই যে ফাঁকা জায়গা, এবার আরও একজন সায়েন্টিস্ট এগিয়ে এলেন, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে দুজারদিন। আর একজন সায়েন্টিস্ট এগিয়ে এলেন, সেই সায়েন্টিস্টের নাম কি? দুজারদিন। ওকে, দুজারদিন বললেন যে কোষের মধ্যে একটি তরল ফ্লুইড থাকে। ওকে, সো দিস ফ্লুইড, তিনি এই ফ্লুইড বা তরলের নাম দিলেন প্রোটোপ্লাজম। তাহলে দুজারদিন প্রথম কি করলেন? প্রোটোপ্লাজম তিনি প্রথম দেখলেন। তিনি বললেন যে একটা তরল পদার্থ আছে, তার নাম প্রোটোপ্লাজম, কিন্তু এই প্রোটোপ্লাজমের নাম দিলেন যে সায়েন্টিস্ট, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে পারকিনজে। তাহলে পারকিনজে নেমড দিস তরল পদার্থ, এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কোষের এই যে ফাঁকা জায়গা, এটা মৃত কোষ, সেই জন্য ফাঁকা, কিন্তু কোষের ভিতরে অ্যাকচুয়ালি তরল পদার্থ থাকে, এই তরল পদার্থকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এটা প্রথম দেখেছিলেন কোন সায়েন্টিস্ট? দুজারদিন। কে নাম দিলেন এর? পারকিনজে। ঠিক আছে, এবং আরও একজন সায়েন্টিস্টের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য, সেই সায়েন্টিস্টটা হলেন রবার্ট ব্রাউন। আরও একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কোষের মধ্যে যে গঠন আবিষ্কার করলেন, তাকে আমরা বলবো নিউক্লিয়াস। ওকে, সুতরাং রবার্ট ব্রাউন কোষের মধ্যে কি দেখলেন? নিউক্লিয়াস তিনি দেখলেন। ওকে, সুতরাং এই যে সায়েন্টিস্টগুলোর কথা আমি বললাম, এই সায়েন্টিস্টগুলোর নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেক সিনেমা আর্টিস্ট, অনেক খেলোয়াড়ের নাম মনে রাখি, ঠিক আছে, অনেক রাজনীতিবিদের নাম আমরা মনে রাখি, কিন্তু যাদের নাম মনে রাখা দরকার, এগুলো হচ্ছে এদের নাম মনে রাখা দরকার। ওকে, দে আর অ্যাকচুয়াল দ্য সুপার হিরো, আই থিঙ্ক। তাহলে রবার্ট হুক তিনি মৃত কোষ আবিষ্কার করলেন, লিওয়েন হক জীবিত কোষ আবিষ্কার করলেন, দুজারদিন প্রোটোপ্লাজম পর্যবেক্ষণ করলেন, পারকিনজে প্রোটোপ্লাজমের নাম দিলেন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করলেন। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো টাইপস অফ সেল। ওকে, নেক্সট আমরা তাহলে কি দেখব? কোষের টাইপ। তাহলে এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হলো টাইপস অফ সেল, অর্থাৎ কোষ কত রকমের হয়। সেল প্রধানত দু রকমের হবে। এক রকমের কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, এই সম্বন্ধে তোমরা পড়েছো যদিও আগে। আর এক রকমের যে কোষ, সেটা হলো ইউক্যারিওটিক কোষ। ওকে, সো দু রকমের প্রধানত কোষ হয়, একটি হলো প্রোক্যারিওটিক সেল আর একটা হলো ইউক্যারিওটিক সেল। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের যখন ইভলিউশন হয়, অর্থাৎ মানুষের যখন বিবর্তন হয়, অর্থাৎ পৃথিবীতে প্রথম যখন মানুষ আসে, অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে এসেছি? কোনো ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করে যান নেই। আমরা যেখান থেকে এসেছি বিভিন্ন জড় পদার্থ থেকে। ঠিক আছে, আমরা কোথা থেকে এসেছি? বিভিন্ন জড় পদার্থর বায়োকেমিক্যাল রিয়াকশনের মধ্য দিয়ে, অর্থাৎ ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে। ঠিক আছে, তাহলে ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে পৃথিবীতে আমাদের প্রথম আবির্ভাব। এই যে ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে প্রথম একটা পদার্থ এলো, সেই পদার্থটা হচ্ছে জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, সেটা হলো ভাইরাস। ঠিক আছে, তাহলে জড় পদার্থ থেকে এমন একটা পদার্থ একসময় ইভলিউশন বা বিবর্তনের মধ্য দিয়ে এলো, সেটা হলো জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, এবং সেই পদার্থটার নাম দেয়া হলো ভাইরাস। ভাইরাস হলো এমন একটা বস্তু যেটা জীব এর বৈশিষ্ট্য বহন করে, জড়ের বৈশিষ্ট্য বহন করে, এবং তোমরা প্রত্যেকেই জানো যে ভাইরাস এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে সে তার অস্তিত্ব আছে। তাহলে ভাইরাস এই যে পৃথিবীতে এখনো হচ্ছে ভাইরাসের অস্তিত্ব আছে। ঠিক আছে, তো এই যে ভাইরাস, এই ভাইরাসের অত্যন্ত সিম্পল গঠন। ভাইরাসের মধ্যে আইদার ডিএনএ থাকতে পারে, যে সমস্ত ভাইরাসের ডিএনএ থাকে তাদেরকে বলে ডিএনএ যুক্ত ভাইরাস, সো দে আর কল্ড এজ ডিএনএ কন্টেইনিং ভাইরাস। ওকে, আবার যে সমস্ত ভাইরাসে কেবলমাত্র আরএনএ থাকে, যেমন এটা ভাইরাস আছে এবং এই ভাইরাসের মধ্যে আরএনএ থাকে, সেটা হলো আরএনএ যুক্ত ভাইরাস। যেমন যে করোনা ভাইরাস,
এই করোনা ভাইরাস কিন্তু আরএনএ যুক্ত ভাইরাস। ওকে, এইচআইভি ভাইরাস ইজ অলসো আরএনএ যুক্ত ভাইরাস। তাহলে এটা হলো সিম্পল গঠন। পৃথিবীতে প্রথম যেটা এলো সেটা হলো ভাইরাস। এরপরে কারা পৃথিবীতে এলো? এরপরে যারা পৃথিবীতে এলো সেটা হলো ব্যাকটেরিয়া। সেটা হলো কি? ব্যাকটেরিয়া। এদের থেকে কমপ্লেক্স মানে ভাইরাসের থেকে জটিল পৃথিবীতে যেটা এলো সেটা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে বলা হয় প্রোক্যারিওটস। কেন প্রোক্যারিওটস আমি একটু পরে আসছি। সো দ্য ব্যাকটেরিয়া, অল দ্য ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটস। ওকে, অর্থাৎ আমরা যে ব্যাকটেরিয়া, আমরা জানি যে বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমাদের হয়, যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়াল ঘটিত রোগ আমাদের হয়, ইউ নো। সো দ্য ব্যাকটেরিয়া ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোক্যারিওটিক। ওকে, এরপরে এই ব্যাকটেরিয়া থেকে কারা এলো? ইউক্যারিওটিক, ক্রমশ জটিল জীব এলো। এখন আমরা যেটা পড়ব সেটা হলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কারা। অ্যাকচুয়ালি প্রোক্যারিওটস কেন বলবো এবং ইউক্যারিওটস কেন বলবো, প্রধানত এই বিষয়টাই আমাদেরকে জানতে হবে। সুতরাং বিবর্তনের যদি আমরা ইতিহাস দেখি, পৃথিবীতে প্রথম জ্বর পদার্থ থেকে যেটা এসেছিল সেটা হলো ভাইরাস। ভাইরাস থেকে কি এলো? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে কি এলো? ইউক্যারিওটস। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইভলিউশনারি হিস্ট্রি। তাহলে যখন আমরা সেল পড়ব, টাইপস অফ সেল, প্রকৃত কোষ প্রথম কোথায় এলো? প্রোক্যারিওটসে। তারপর কোথায় এলো? ইউক্যারিওটসে। ওকে, এখন প্রোক্যারিওটস এই কথার মানে কি? প্রথমে আমি তোমাদেরকে বলবো যে প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে আমি ফার্স্ট তোমাদেরকে ধারণা দেব। ওকে, সো দ্য প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, প্রো কথার মানে হলো আদি। প্রো কথার মানে কি? আদি, এনসিয়েন্ট। ওকে, সুতরাং প্রিমিটিভ। প্রো কথার মানে হলো প্রিমিটিভ, মানে আদিম কোষ। ক্যারিয়ন কথার মানে কি? ক্যারিয়ন কথার মানে হলো নিউক্লিয়াস। ক্যারিয়ন কথার মানে কি? নিউক্লিয়াস। আর তাহলে যে সমস্ত কোষে আদি নিউক্লিয়াস থাকে তাকেই আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। দেখো, আমরা পৃথিবীতে যে সমস্ত ব্যাকটেরিয়া দেখি, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে কেমন দেখতে হয়? ব্যাকটেরিয়ার গঠন কিন্তু ভাইরাসের থেকে একটু কমপ্লেক্স। আমরা যে ব্যাকটেরিয়া দেখি বা আমরা যদি একটা প্রোক্যারিওটিক কোষের আমরা যদি গঠন যদি আমরা আঁকি, দিস ইজ এ ব্যাকটেরিয়া। ওকে, সো দিস ইজ অ্যান ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়ার মধ্যে একটি সেল মেমব্রেন থাকবে। একটি কি থাকবে? সেল মেমব্রেন, বা এটাকে আমরা বলবো কোষ পর্দা। সুতরাং ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকবে? কোষ পর্দা। ওকে, এবং এই সেল মেমব্রেনের বাইরে আরো একটা মেমব্রেন থাকবে। এরকম আর একটা মেমব্রেন ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দার বাইরের দিকে থাকে। এই যে মেমব্রেনটা যেটা ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দার বাইরের দিকে থাকে, এই মেমব্রেনটাকে বলা হয় সেল ওয়াল। সো দিস মেমব্রেন ইজ নোন অ্যাজ সেল ওয়াল, দ্যাট ইজ এটাকে বলা হয় কোষ প্রাচীর। ওকে, সুতরাং কোন একটা প্রোক্যারিওটিক কোষের গঠন আমি তোমাদেরকে বলছি, সব থেকে বাইরের দিকে যেটা সেটা হলো কোষ প্রাচীর এবং ভিতরের দিকে যেটা সেটা হলো কোষ পর্দা। ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীর যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থটার নাম হলো পেপটাইডোগ্লাইক্যান। পরীক্ষাতে এটা আসবে, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীর যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থটার নাম হলো পেপটাইডোগ্লাইক্যান। আমি এই সম্বন্ধে পরে আসছি। কোষ প্রাচীরের ভিতরের দিকের যে অংশটা থাকবে সেটা হলো কোষ পর্দা। এবং ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, আমি আগেই বলেছি যে প্রিমিটিভ মানে প্রোক্যারিওটিক সবাই হলো ব্যাকটেরিয়া। এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে জাস্ট এরকম একটা ডিএনএ থাকবে। দিস ডিএনএ উইল বি লুকস লাইক দিস। ওকে, সো দিস ডিএনএ ইজ কল্ড অ্যাজ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, অর এটাকে আমরা বলবো প্রোক্যারিওটিক ক্রোমোজোম। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাজ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, রাইট? বা এটাকে বলা হয় নিউক্লিওয়েড, বা এটাকে আমরা কি বলবো? নিউক্লিওয়েড। তাহলে প্রোক্যারিওটিক কোষের যে ক্রোমোজোম তাকে আমরা বলবো নিউক্লিওয়েড। ব্যাকটেরিয়া কোষে ক্রোমোজোম ছাড়াও আরো ছোট ছোট এরকম কিছু ডিএনএ থাকে। এই সমস্ত ডিএনএ গুলোকে বলা হয় প্লাসমিড। এই সমস্ত ডিএনএ কে আমরা কি বলবো? প্লাসমিড। সাধারণত কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, কিন্তু ব্যাকটেরিয়াকে এই অ্যান্টিবায়োটিকের হাত থেকে রক্ষা করে এই প্লাসমিডগুলো। সো দে আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ওকে, এবং এই ব্যাকটেরিয়া কোষের ভেতরে এক রকমের রাইবোজোম থাকে। এই রাইবোজোমকে বলা হয় 70S টাইপের রাইবোজোম। ওকে, সো দেয়ার উইল বি প্রেজেন্ট 70S টাইপ অফ রাইবোজোম, রাইট?
এছাড়া আরও কিছু কিছু স্টার্চ গ্র্যানিউলস, হ্যাঁ ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্লাস্টিড থাকে, সেই জন্য ব্যাকটেরিয়া কোষ কি করতে পারে, বা এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, সেই জন্য তারা সালোক সংশ্লেষ করতে পারে। ওকে, দেন দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক কোষে কোষ পর্দা থাকবে, কোষ পর্দার বাইরের দিকে কোষ প্রাচীর থাকবে হুইচ ইজ মেড আপ অফ পেপটাইড ও গ্লাইকেন, যেটা পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। এবং ব্যাকটেরিয়া কোষের ভেতরে যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম সেটি হলো একটি একক, একটি ডিএনএ, এটাকে আমরা বলবো নিউক্লিয়েড। এবং এই ক্রোমোজোম ছাড়াও আরও 1 থেকে 20টি ছোট ছোট ডিএনএ থাকবে, এগুলোকে বলা হয় প্লাসমিড। এবং এক্ষেত্রে 70s প্রকৃতির রাইবোসোম থাকবে। বাট দেয়ার উইল বি প্রেজেন্ট নো ডেফিনিট সেলুলার অর্গানেলি, নো ডেফিনিট সেলুলার অর্গানেলি, মানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকবে না, কোনো প্লাস্টিড থাকবে না, কোনো রাইবোসোম থাকবে না, রাইবোসোম থাকবে 70s টাইপের, অর্থাৎ পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। সেই জন্য এরা হলো আদি কোষ বা এরা হলো প্রোক্যারিওটিক কোষ। ওকে, সুতরাং প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে পৃথিবীতে যত রকমের ব্যাকটেরিয়া আছে সবাই প্রোক্যারিওটিক। কেন প্রোক্যারিওটিক? কারণ এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস এদের ক্ষেত্রে অত বেশি উন্নত নয়। ওকে, তাহলে এই বিষয়টা আর কোনো অসুবিধা আছে বলো? কারোর যদি কোনো সমস্যা থাকে এই জায়গা থেকে বলো। অনিস বলো, কোনো সমস্যা আছে? না না ঠিক আছে, হাকিম বলো, হাকিম হাকিম না স্যার ঠিক আছে। আচ্ছা সৌম্যদীপ বলো, কোনো সমস্যা আছে কিনা? অসুবিধা নেই। ওকে, দেন আই এম গোয়িং টু দ্য পেজ। ওকে, নাও তাহলে আমরা প্রোক্যারিওটস সম্বন্ধে আমরা দেখলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ইউক্যারিওটস। ওকে, ইউক্যারিওটস সম্বন্ধে একটু ধারণা নিই, তারপর আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য দেখব। ওকে, দেন ইউক্যারিওটস। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ইউক্যারিওটস। পৃথিবীতে যত উন্নত উদ্ভিদ আছে, সো দ্য ডেভেলপড প্ল্যান্ট, অর্থাৎ পৃথিবীতে যত উন্নত উদ্ভিদ আছে এবং পৃথিবীতে যত উন্নত প্রাণী আছে, অর্থাৎ ডেভেলপড এনিম্যাল, এরা সবাই ইউক্যারিওটিক। অর্থাৎ এদের দেহ কি দিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। বিষয়টা কেমন? ধরা যাক আমি এক্ষেত্রে একটা প্ল্যান্ট আঁকছি। সো দিস প্ল্যান্ট, দিস অ্যাকচুয়ালি অত সুন্দর নাও হতে পারে। ওকে, বোঝার জন্য আমি তোমাদেরকে আঁকছি এবং এক্ষেত্রে একটা এনিম্যাল আঁকলাম, সে দিস ইজ এ হিউম্যান। ওকে, এছাড়া একটা ইঁদুরও আমি আঁকছি, ঠিক আছে, জাস্ট একটা ইঁদুর আমি আঁকলাম। ওকে, বোঝা গেলেই হবে। সুতরাং এই যে আমরা প্ল্যান্টস এবং এনিম্যালস আমরা দেখতে পাচ্ছি, এর দেহ কিন্তু কোষ নিয়ে গঠিত। এখানে কোষ থাকবে, এখানে কোষ থাকবে, এখানে এখানে চারিদিকে কোষ থাকবে। ওকে, সো দেয়ার উইল বি প্রেজেন্ট সেল। অ্যাকচুয়ালি এদের যে বডি সেটাই হলো সেল। মানুষের সমস্ত দিকে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কোষ নিয়ে গঠিত। ওকে, এই ইঁদুরের চারিদিকে হচ্ছে কোষ নিয়ে গঠিত, টোটাল দেহটাই হচ্ছে কোষ নিয়ে গঠিত। রাইট, ধরা যাক একটা বই আমি আঁকলাম। ওকে, সো দিস ইজ এ বুক। এবং এই বইতে কি আছে? এই বই কি নিয়ে গঠিত? বই পাতা নিয়ে গঠিত। সেরকমভাবে মানুষের দেহ, কোনো উদ্ভিদের দেহ, কোনো প্রাণীর দেহ সবাই কিন্তু কোষ নিয়ে গঠিত। ওকে, কিন্তু এক্ষেত্রে যে কোষগুলো থাকে, কোনো একটা পার্টিকুলার একটা কোষকে যদি আমরা দেখি, উদ্ভিদের কোষকে কেমন দেখতে লাগবে? অনেকটা এই রকম, রবার্ট হুক যেটা দেখেছিলেন। ওকে, প্রাণীদের কোষকে কেমন দেখতে লাগবে? প্রাণীদের কোষ হচ্ছে অনেকটা এরকম। রাইট, উদ্ভিদের কোষ হোক আর প্রাণীদের কোষ হোক, যাই হোক না কেন, দে আর ইউক্যারিওটিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইউক্যারিওটিক? ইউক্যারিওটস মানে এদের পর্দা ঘেরা সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের ভেতরেই কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমোজোম থাকে। ওকে, সো দেয়ার উইল বি ক্রোমোজোম অ্যান্ড দিজ আর দ্য ক্রোমোজোম। অর্থাৎ সুগঠিত পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকবে। কিন্তু প্রোক্যারিওটসে আমরা ক্রোমোজোম কোথায় দেখেছিলাম? প্রোক্যারিওটসে আমরা ক্রোমোজোম দেখেছিলাম কোনো নিউক্লিয়াস নেই, কোনো নিউক্লিয় পর্দা নেই, জাস্ট ক্রোমোজোম সাইটোপ্লাজমের মধ্যেই বর্তমান থাকে। কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে আমরা কি দেখছি? ইউক্যারিওটসের ক্ষেত্রে আমরা এটাই দেখছি যে ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে। দেন ইউ ক্যান সি দিস ইজ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি অবস্থান করছে? ক্রোমোজোম। ওকে, এখন ইউক্যারিওটসের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সেল মানে হলো স্পেস সারাউন্ডেড বাই ওয়াল। সুতরাং এই জায়গাটায় যেটা থাকবে সেটা হলো সেল মেমব্রেন। সেল মেমব্রেন মানে কোষ পর্দা। তাহলে উদ্ভিদ কোষেও থাকবে সেল মেমব্রেন। ওকে, তাহলে এটা হলো উদ্ভিদ কোষের সেল মেমব্রেন। এবং উদ্ভিদ কোষে
কোষ পর্দার বাইরের দিকে আরও একটা মেমব্রেন থাকে, তাকে বলে সেল ওয়াল, যেটা কিন্তু প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, সুতরাং একটা গাছের যে কোষ আছে, এই কোষের বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, কিন্তু উদ্ভিদ কোষে, এই প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। দেন দিস ইজ দ্য সেল ওয়াল। ওকে, সেল ওয়ালকে আমরা বলবো কোষ প্রাচীর। তাহলে যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, সেই কারণের জন্য উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষ কিন্তু অনেক বেশি শক্ত হয়। ওকে, আমরা জানি যে কোনো একটা উদ্ভিদের যে কোষ অনেক বেশি শক্ত হয়, এর কারণ হচ্ছে সেল ওয়াল থাকে। এছাড়া প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে আরও বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকবে, উদ্ভিদ কোষেও মাইটোকন্ড্রিয়া থাকবে, রাইবোজোম থাকবে, উদ্ভিদ কোষেও রাইবোজোম থাকবে। ঠিক আছে, এরকম ডিফারেন্ট টাইপের কোষীয় অঙ্গাণু থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, উদ্ভিদ কোষেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, কিন্তু যে গঠনটা উদ্ভিদ কোষে থাকে না সেটা হলো সেন্ট্রোজোম, এবং প্রাণী কোষে যে গঠনটা থাকে সেটা হলো সেন্ট্রোজোম। ওকে, সো সেন্ট্রোজোম সাধারণত প্রাণী কোষে থাকবে। ওকে, কিন্তু উদ্ভিদ কোষে আরও একটা গঠন থাকে যেটা প্রাণী কোষে থাকে না, সেটি হলো প্লাস্টিড। রাইট, সো উদ্ভিদ কোষে কি থাকবে? প্লাস্টিড। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টু ডিফারেন্ট টাইপ অফ ইউক্যারিওটিক সেল। সুতরাং এক্ষেত্রে ইউক্যারিওটিক সেল হলো সেগুলোই যে সমস্ত কোষে পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সুগঠিত কোষীয় অঙ্গাণু থাকবে, সেগুলোই হলো ইউক্যারিওটিক সেল। ওকে, প্রোক্যারিওটিক সেল কোনগুলো? যে সমস্ত কোষে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না এবং তার সঙ্গে সঙ্গে পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকে না, সেগুলোই হলো প্রোক্যারিওটিক সেল। সুতরাং পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে সবাই কিন্তু প্রোক্যারিওট, এবং পৃথিবীতে যত উন্নত উদ্ভিদ এবং প্রাণী আছে সবাই কিন্তু ইউক্যারিওটিক। ওকে, এবার আমি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লিখব। ঠিক আছে, দেন আমি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লিখব, কিন্তু লেখার আগে তাহলে আমরা যদি একটা ইউক্যারিওটিক সেল যদি আমরা দেখি, তার মধ্যে কি কি গঠন আমরা দেখতে পাবো। সুতরাং কোন একটা ইউক্যারিওটিক সেল, তাহলে একটি ইউক্যারিওটিক সেল, সেল মানে কোষ। ওকে, সো ইউক্যারিওটিক সেলে আমরা কি দেখতে পাবো? মেমব্রেন মানে পর্দা দেখতে পাবো। আর কি দেখতে পাবো? অর্গানেলি মানে কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, মেমব্রেন কি হতে পারে? সেল ওয়াল মানে কোষ প্রাচীর হতে পারে, এবং কি হতে পারে? সেল মেমব্রেন মানে কোষ পর্দা হতে পারে। ওকে, সো দেয়ার উইল বি প্রেজেন্ট টু ডিফারেন্ট টাইপ অফ মেমব্রেন, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। অর্গানেলি কি হতে পারে? মাইটোকন্ড্রিয়া হতে পারে। অর্গানেলি কি হতে পারে? প্লাস্টিড হতে পারে। অর্গানেলি কি হতে পারে? রাইবোজোম হতে পারে। অর্গানেলি কি হতে পারে? লাইসোজোম হতে পারে। ওকে, অর্গানেলি কি হতে পারে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে। অর্গানেলি কি হতে পারে? সাইটোস্কেলিটন হতে পারে। ওকে, সো দেয়ার আর প্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ অর্গানেলি। রাইট, অর্গানেলি কি হতে পারে? সিলিয়া হতে পারে। অর্গানেলি কি হতে পারে? এগুলো অ্যাকচুয়ালি অর্গানেলি নয়, এগুলো স্পেশাল স্ট্রাকচার, ফ্ল্যাজেলা হতে পারে। ওকে, সুতরাং এই বিষয়গুলো প্রধানত ইউক্যারিওটিক কোষে দেখা যায়, ফ্ল্যাজেলা কিন্তু প্রোক্যারিওটিক কোষেও দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এই দুটো জিনিস এখন পড়তে হবে না। তাহলে এগুলো হলো কোষীয় অঙ্গাণু। সুতরাং মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোস্কেলিটন, সেল ওয়াল, সেল মেমব্রেন, এগুলো হলো ইউক্যারিওটিক কোষের উপাদান। তাহলে ইউক্যারিওটিক কোষে মেমব্রেন, সেল ওয়াল, কোষ প্রাচীর এবং কোষ পর্দা, এই দুটো মেমব্রেন বা পর্দা, এবং কোষীয় অঙ্গাণু হলো এইগুলো। তোমাদের অ্যাকচুয়ালি কি পড়তে হবে? তোমাদের সেল ওয়ালের গঠন পড়তে হবে, সেল ওয়ালের কাজ। সেল মেমব্রেনের গঠন পড়তে হবে, সেল মেমব্রেনের কাজ। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, লাইসোজোম, সাইটোস্কেলিটন, সিলিয়া, ফ্ল্যাজেলা, এদের গঠন এবং এদের কাজ পড়তে হবে। এই চ্যাপ্টারে তোমাদের সাথে যে বিষয়গুলো আছে অ্যাকচুয়ালি তোমাদের, সেগুলো হলো এদের গঠন এবং এদের কাজ। ওকে, এছাড়া আর কিছুই নয়। তাহলে এখনো পর্যন্ত আমি কোন কোন বিষয়গুলো একটু পড়ালাম, জাস্ট আই এম টেলিং ইউ দ্যাট actually আমি কি কি পড়িয়েছি। ফার্স্ট অফ অল I have told you that what is the biology actually, and then I have told you that who are the father of biology. The Aristotle is the father of biology, and also Aristotle is father of embryology. And who is the father of zoology? Father of zoology is Aristotle. And then I have told you the syllabus, about the syllabus, that is the unit 1. Unit 1 এ কি কি আছে, unit 2 তে কি কি আছে, unit 3 তে কি কি আছে, unit 4 and unit 5. So this is actually your entire syllabus. Okay, next I have started with the unit 3, and unit 3 তে কি আছে? cytology or cell biology. সুতরাং first of all I have told you that what is the cell theory. Okay,
প্রথমে আমি তোমাদেরকে কি বলেছি? প্রথমে আমি তোমাদেরকে বলেছি সেল থিওরি সম্বন্ধে। প্রথমে কি সম্বন্ধে বলেছি? সেল থিওরি। ওকে, তাহলে প্রথমে আছে সেল থিওরি, এবং জাস্ট পিক মি অ্যান অ্যানাদার কালার অ্যাকচুয়ালি, ওকে, যাতে বুঝতে সুবিধা হয়। জাস্ট গিভ মি ফিউ টাইমস টু পিক আপ এনি কালার। ওকে, সো আই এম চুজিং দিস কালার। তাহলে প্রথমে আমি কি বললাম? সেল থিওরি। সেল থিওরি কে প্রবর্তন করেছিলেন? স্লেইডেন এবং সোয়ান। ওকে, এবং তারপরে আমরা কি দেখলাম? মাইক্রোস্কোপ। এবং তারপরে কি দেখলাম? ডিসকভারি অফ সেল, অর্থাৎ সেল হচ্ছে কারা আবিষ্কার করেছিলেন? ডিসকভারি অফ সেল। রবার্ট হুক কি করেছিলেন? মৃত কোষ। এবং লিওয়েন হক কি করেছিলেন? জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। তারপরে আমরা কি দেখলাম? টাইপস অফ সেল, অর্থাৎ সেল কত রকমের হয়। প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, অর্থাৎ দু রকমের সেল হবে, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। তারপরে আমরা কি দেখলাম? যে স্ট্রাকচার অফ দ্য প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের গঠন কেমন হবে। ওকে, তারপরে আমরা কি দেখলাম? ইউক্যারিওটিক সেল, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের স্ট্রাকচার আমরা দেখলাম। এবং তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো এই সমস্ত কোষীয় অঙ্গাণুর গঠন এবং তাদের কাজ। এর সাথে সাথে নিউক্লিয়াসের গঠনও কিন্তু এক্ষেত্রে পড়তে হবে। ওকে, সো এই জায়গাটায় আছে নিউক্লিয়াস। তাহলে এবার আমি যেটা দিয়ে শেষ করব সেটা হলো দ্য ডিফারেন্সেস ইন বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল, অর্থাৎ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। তাহলে প্রথমে আমি লিখব প্রোক্যারিওটিক সেল। প্রথমে কি লিখব? প্রোক্যারিওটিক সেল, এবং তারপরে আমরা কি লিখব? ইউক্যারিওটিক সেল। সো হোয়াট উইল বি দ্য ডিফারেন্সেস in between this prokaryotic cell and the eukaryotic cell? This is very very important, and sometimes a few questions may come from this portion. Okay, এটা ইম্পর্টেন্ট, কখনো কখনো এখান থেকে প্রশ্ন দিতে পারে। তাহলে প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল, কোষ প্রাচীরে কি থাকবে? বলো, কে বলতে পারবে? প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরে কি থাকে? হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য সেল ওয়াল ইন প্রোক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরে কি থাকবে? পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষের সেল ওয়ালে কি থাকবে? পেপটাইডোগ্লাইকেন। ইউক্যারিওটিক কোষের সেল ওয়ালে কি থাকবে? ইউক্যারিওটিক কোষের সেল ওয়াল কিসে থাকে? প্ল্যান্ট সেলে থাকে, মানে উদ্ভিদ কোষে থাকে। ইউক্যারিওটিক কোষের সেল ওয়ালে থাকবে সেলুলোজ, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের উপাদান হলো সেলুলোজ, এবং ছত্রাকের কোষের কোষ প্রাচীরের উপাদান হলো কাইটিন। এই পয়েন্টটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের উপাদান হলো পেপটাইডোগ্লাইকেন, ইউক্যারিওটিক কোষে উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো সেলুলোজ, এবং ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান হলো কাইটিন। আমি কিন্তু রিমেম্বার ইট, ছত্রাককে আমি উদ্ভিদ বলিনি। কেন বলিনি আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, সো ছত্রাক অ্যাকচুয়ালি উদ্ভিদ নয়। কেন নয়? উদ্ভিদ আবার উদ্ভিদ নয়, বিভিন্ন ক্যারেক্টার্স আছে, সুতরাং কেন নয় এই বিষয়ে আমরা পরে দেখব। নেক্সট, প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে অবশ্যই সেল মেমব্রেন থাকবে, মানে কি? কোষ পর্দা থাকবে। প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দায় একটি উপাদান থাকে, তাকে বলে স্টেরল। এই নো স্টেরল, অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দায় কোনো রকম স্টেরল থাকে না। ওকে, ইউক্যারিওটিক কোষের কোষ পর্দায় কি থাকবে? স্টেরল থাকবে, এটা একটা কেমিক্যালস। ওকে, সো স্টেরল উইল বি প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেল। থার্ড আমরা কি দেখব? থার্ড আমরা যেটা দেখব সেটা হলো সাইটোপ্লাজমে কোনো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। সো দ্য পর্দাবৃত সেলুলার অর্গানেলি। ওকে, আমি কেন ইংরাজিতে লিখছি? কারণ বাংলাতে লিখতে অসুবিধা হয়, ঠিক আছে, সেই জন্য ইংরাজিতে লিখছি। কোনো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু কি হবে না? থাকবে না। কিন্তু এক্ষেত্রে কি থাকবে? অবশ্যই থাকবে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম ইত্যাদি অবশ্যই ইউক্যারিওটিক কোষে থাকবে। ফোর্থ কি হবে? রাইবোজোম 70S টাইপ। আমি প্রথমেই যখন ব্যাকটেরিয়ার ছবি এঁকেছিলাম, প্রথমে আমি রাইবোজোমের ছবি এঁকেছিলাম এবং সেটা লিখেছিলাম 70S টাইপের রাইবোজোম। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কেমন? 80S টাইপ অফ রাইবোজোম। ওকে, সো হোয়াট ইজ 70S টাইপের রাইবোজোম, হোয়াট ইজ 80S টাইপের রাইবোজোম, আমরা ফার্দার ক্লাসে সেগুলো সম্বন্ধে ডিসকাস করব। ওকে, নেক্সট কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডেভেলপড। ওকে, সো নিউক্লিয়াস নট ওয়েল ডেভেলপড, তার মানে কি? নিউক্লিয়াস এক্ষেত্রে সুগঠিত নয়। নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডেভেলপড, বাট এক্ষেত্রে কি? নিউক্লিয়াস ইজ ওয়েল ডেভেলপড। নিউক্লিয়াস কি হচ্ছে এক্ষেত্রে? ওয়েল ডেভেলপড। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা ইত্যাদি এই সমস্ত গঠনগুলো থাকবে। নেক্সট 6 নম্বর পয়েন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। ডিএনএর সঙ্গে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। সো ডিএনএর সঙ্গে নো হিস্টোন প্রোটিন ইন ক্রোমোজোম, এটা ভালো করে মনে রাখবে। ওকে, নো হিস্টোন প্রোটিন ইন ক্রোমোজোম। ক্রোমোজোমের
মধ্যে যে ডিএনএ থাকে ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো দেয়ার উইল বি প্রেজেন্ট নো হিস্টোন প্রোটিন, কিন্তু এক্ষেত্রে কি থাকবে, ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকবে। সো হিস্টোন প্রোটিন প্রেজেন্ট ইন ক্রোমোজোম। ওকে, হিস্টোন প্রোটিন প্রেজেন্ট ইন ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকবে। 7 যেটা পয়েন্ট, 7 পয়েন্ট, নো সাইটোস্কেলিটন, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে কোনো সাইটোস্কেলিটন থাকবে না, কিন্তু ইউক্যারিওটিক কোষে সাইটোস্কেলিটন থাকবে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ওকে, অ্যাক্টিন, মায়োসিন, এই রকম সাইটোস্কেলিটন থাকবে। আমি এগুলো সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। 8 নম্বর পয়েন্ট, নো মাইটোসিস অ্যান্ড মিওসিস সেল ডিভিশন, অর্থাৎ এদের যে কোষ বিভাজন, নো মাইটোসিস অ্যান্ড মিওসিস, অর্থাৎ এদের কোষ বিভাজন মাইটোসিসও হয় না আবার মিওসিসও হয় না, কিন্তু এক্ষেত্রে মাইটোসিস অ্যান্ড মিওসিস দেখা যায়। ওকে, সো ইউক্যারিওটিক সেলে মাইটোসিস অ্যান্ড মিওসিস both will be seen, so mitosis and meiosis এক্ষেত্রে দেখা যায়। ওকে, সো these are actually the basic differences in between prokaryotic and eukaryotic cell. Then in the prokaryotic cell the peptidoglycan layer which is the component of the cell wall, but in case of eukaryotic cell the cellulose is the main component of cell wall। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান উপাদান এবং ছত্রাকে কাইটিন থাকবে। এক্ষেত্রে কোষ পর্দায় কোনো স্টেরল থাকবে না, বাট দেয়ার উইল বি প্রেজেন্ট স্টেরল। পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকবে না, কিন্তু ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকবে। রাইবোসোম ইজ 70s টাইপ, বাট হিয়ার ইজ দ্য রাইবোসোম ইজ 80s টাইপ। নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ নয়, এক্ষেত্রে নিউক্লিয়াস ওয়েল ডেভেলপড। ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, কিন্তু এক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে। কোনো সাইটোস্কেলিটন থাকে না, প্রোক্যারিওটিক কোষে ইউক্যারিওটিক কোষে সাইটোস্কেলিটন থাকে। কোনো মাইটোসিস মিওসিস হয় না, কিন্তু ইউক্যারিওটিক কোষে মাইটোসিস অ্যান্ড মিওসিস হয়। ওকে, সুতরাং এইগুলোই ছিল আজকের বিষয়। তাহলে আমি তোমাদেরকে বললাম যে কোন কোন বিষয়গুলো আমি মোটামুটি তোমাদেরকে পড়িয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এই বিষয়গুলোই প্রধানত আমরা দেখলাম। ওকে, তাহলে নিশ্চয়ই এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। দেখো আর কোনো সমস্যা আছে কিনা বলবে আমাকে, বলো। হ্যালো, দাঁড়াও, না স্যার, অসুবিধা নেই। অসুবিধা নেই তো? ঠিক আছে, আমি জাস্ট ওইটা নিয়ে এলাম আর কি, ওই পাতাটা, বুঝতে পারলি? দেন ফর দিস রিজন ইট উইল অ্যাকচুয়ালি টাইম নিল। সুতরাং আমরা বায়োলজি সম্বন্ধে প্রথমে কনসেপ্ট দিলাম, সিলেবাস সম্বন্ধে কনসেপ্ট দিলাম, সেল থিওরি সম্বন্ধে কনসেপ্ট দিলাম, ডিসকভারি অফ সেল সম্বন্ধে কনসেপ্ট দিলাম, স্ট্রাকচার অফ দ্য প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে কনসেপ্ট দিলাম, ইউক্যারিওটিক সেল সম্বন্ধে আমরা দেখলাম, এবং তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা যে বিষয়টা আমরা দেখলাম, তারপরে আমরা দেখলাম যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি সম্বন্ধে আলোচনা করব? ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেমব্রেন। ওকে, অর্থাৎ পর্দা সম্বন্ধে আলোচনা করব। আমি তোমাদেরকে কি বলেছিলাম, কোন বিষয়গুলো পড়তে হবে? এই বিষয়গুলো পড়তে হবে: মেমব্রেন, কোষ প্রাচীর, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোস্কেলিটন। সুতরাং তোমাদের সিলেবাসে প্রধানত এই বিষয়গুলো আছে, এবং এই বিষয়গুলো এবার আমরা পরপর আলোচনা করব। অর্থাৎ এর পরের যে ক্লাসগুলো হবে, এর পরের ক্লাসে এই প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করব, এদের গঠন এবং এদের কাজ নিয়ে আলোচনা করব। তাহলেই আমাদের সেল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, এবং বইটা খুলে দেখবে যে সেল প্রচণ্ড হিউজ একটা চ্যাপ্টার। এই প্রসঙ্গে আমি তোমাদের লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হলো, তুমি এই যে বিষয়টা আমি পড়ালাম, এই পড়ানোর পরে এবার কি করব, আমি তোমাদের একটা গ্রুপ আমি খুলে দিয়েছি, দেখবে। আশা করি সবাই এনরোলড হয়েছো, সবাই এনরোলড হয়েছে তো গ্রুপে? হ্যাঁ, একটা গ্রুপ খুলেছে, হ্যাঁ ওই এবার তোমরা যে কাজটা করবে সেটা একটুখানি বলে দিই। সেটা একটা নতুন খাতা করবে, ঠিক আছে? বায়োলজির একটা খাতা করবে, এবং সেই খাতায় আমি নোটস দেব, তোমাদের হোয়াটসঅ্যাপে আমি নোটস দেব, ঠিক আছে? তোমাদের ওই গ্রুপেতে আমি নোটস তোমাদের দিয়ে দেব, এবং তোমরা খাতায় লাল কালিতে কোয়েশ্চেন্স লিখবে। এটা ভালো করে মাথায় রাখবে, লাল কালিতে কোয়েশ্চেন্স লিখবে এবং কালো কালিতে উত্তর লিখবে। আমার প্রশ্ন উত্তর লেখা আছে ওই নোটসে, লাল কালিতে কোয়েশ্চেন্স লিখবে, কালো কালিতে উত্তর লিখবে, ঠিক আছে? খাতা খুব সুন্দর করে সাজাবে, খাতা উইল বি ভেরি ভেরি বিউটিফুল, ঠিক আছে? কারণ কি, কারণ এই খাতাটা দেখেই তোমাকে পরে পড়তে হবে, আর খাতা যদি সুন্দর যদি না থাকে তাহলে পরবর্তীকালে পড়তে ইচ্ছা করবে না, ঠিক আছে? তাহলে সব কিছু একদম কংক্রিট ওয়েতে হবে। তাহলে প্রথমে আমি সাইটোলজি বলবো, একটা নতুন খাতা করবে। এবার তোমাদের যেটা হবে সেটা হলো একটা নিউ এক্সারসাইজ বুক, একটা নতুন খাতা কিনবে, বিভিন্ন কালার পেন কিনবে, ব্লু, ব্ল্যাক, রেড, ঠিক আছে? ব্লু, ব্ল্যাক, রেড, গ্রিন, এই 4টে কালার পেন কিনবে, কিনে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে নোটস আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, আজকে নয় নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ,
এবার একটুখানি বইটা তুমি দেখতে পারো, কিন্তু বই বেশি পড়ার দরকার নেই, যেটুকু পড়ালাম এইটুকু বই এবার তোমরা দেখতে পারো, ঠিক আছে? এখন ওইটুকু বইটা হচ্ছে দেখো, কিন্তু বেশি বই অ্যাকচুয়ালি আমি বেশি বই তো সব সময় কাজে লাগবে, তো বই আমি